আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফৌজদারি কার্যবিধির এটা 2 নম্বর ভিডিও। এখানে আমরা ধারা 6 থেকে সামনের দিকে 10-12 মিনিটের একটা ছোট ভিডিও যতটুকু করা যায় ততটুকু করব। তো এইখানে কি কি বলা আছে? ফৌজদারি কার্যবিধির ধারা 6 ফৌজদারি আদালত এর বিভিন্ন ভাগ এবং পরবর্তীতে বিভিন্ন আদালতের বিভিন্ন এখতিয়ার, কোন কোন আদালতে কে বসবে, কার পাওয়ার কতটুকু, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো ফৌজদারি আদালত মূলত 2 প্রকার, একটা হচ্ছে দায়রা, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এবং এই দায়রা আদালত নিয়ে তেমন কিছু বলা নেই, ম্যাজিস্ট্রেট আদালত নিয়ে বলা আছে বিচারিক এবং নির্বাহী 2 ভাগে ভাগ করা হয়েছে। এটার ইংলিশ নাম হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর এটার ইংলিশ নাম হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই বিচারিক ম্যাজিস্ট্রেটকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে, যেটা জায়গা না থাকার কারণে আমি লিখি নাই। সেটা হচ্ছে 1 নম্বরে মেট্রোপলিটন এলাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য এলাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন এলাকা বলতে বোঝায় বাংলাদেশের 12টি মেট্রোপলিটন এলাকা, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, এগুলো সহ বিভিন্ন বিভাগীয় শহর যে 8টা সেটা সহ নারায়ণগঞ্জ, গাজীপুর, এগুলো টোটাল 12টা, সিলেট, এগুলো মোটামুটি 12টা মেট্রোপলিটন এলাকা। আর মহানগর বলতে আপনার হচ্ছে মোটামুটি এগুলোই মহানগরী মেট্রোপলিটন মোটামুটি বলা হয়। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয়ত, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে আখ্যায়িত হবে। তৃতীয়ত, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর চতুর্থত, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এরাই 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে অগ্রগণ্য হবে। আমি আবার বলতেছি, মেট্রোপলিটন এলাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য এলাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে আখ্যায়িত হবে। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এগুলো পড়তে হবে। এগুলো মোটেই সহজ জিনিস না, কঠিন, কারণ আইন পেশা অনেক সম্মানীয়, অনেক টাকা পয়সা আসে, সেক্ষেত্রে আপনাকে অনেক কঠিন পড়াশোনা করে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে কঠিন একজন অ্যাডভোকেট হতে হবে, তাছাড়া এখানে মূল্য পাওয়ার সুযোগ নাই। তো আপনি যদি স্কিপ করে যান, অল্প অল্প পড়ে যান, আপনি দুর্বল অ্যাডভোকেট হবেন। ভালো করে পড়ে যাবেন, বেশি বেশি পড়ে যাবেন, বেশি বেশি জানবেন, বড় অ্যাডভোকেট হবেন, এটাই নিয়ম। তারপর এখানে কি কি মনে রাখতে হবে? সংবিধানের অনুচ্ছেদ 94 অনুসারে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। সুপ্রিম কোর্ট যেটা ঢাকায় শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানের সাথে, সেইখানে বলা আছে যে সেই সুপ্রিম কোর্টটা কীভাবে গঠিত হয়েছে। এটা সংবিধান, বিজি প্রেস থেকে একটা সংবিধান প্রকাশিত হয়, 300 বা 350 টাকার মতো দাম, সাদা মলাটের কভার। এটা ছাড়া অন্যান্য সংবিধান বাজারে পাওয়া যায়। সংবিধানকে ব্যাখ্যা করে করে বিভিন্নজন বিভিন্ন কিছু লিখছে, সেটার দাম আরও বেশি, 500-600 টাকা। এবং আমার কাছে মনে হয় বিজি প্রেস থেকে যেটা ছাপায় 300-350 টাকার মতো, এইটা আপনারা কিনবেন। আমি একটু আপনাদেরকে দেখাই দিই। আইনের ছাত্র হিসেবে আপনার অবশ্যই সংবিধান দরকার, এটা জানবেন, পড়বেন, এটা অবশ্যই অবশ্যই দরকার। আপনি যেমন বেয়ার অ্যাক্ট কিনবেন, যে কোনো লেখকের হয়ে বেয়ার অ্যাক্ট কোনটাকে বলে, বেয়ার অ্যাক্ট বলে যে এগুলোকে বিভিন্ন যেগুলো ছোটো ছোটো বই, শুধু আইনের ধারাগুলোই উল্লেখ আছে, বিস্তারিত ব্যাখ্যা নেই, সেগুলো বেয়ার অ্যাক্ট, এগুলো আপনি কিনবেন। তার সাথে সাথে আমার হাতে যেটা আছে সেটা একটা গাইড, বিভিন্ন বাজারে বিভিন্ন রকমের গাইড আছে, আপনার যে প্রিলি মাস্টার আছে, আইন পাঠান, যার যেটা ভালো লাগে সেগুলো কিনবেন। সেগুলো থেকে আমাদের যখন ভিডিওগুলো দেখবেন তখন আপনার উচিত হবে বই খুলে মিলিয়ে মিলিয়ে দেখা যায় আমরা ঠিক বললাম না ব্যাঠিক বললাম, বা আপনি যখন পরীক্ষা দিবেন, প্রশ্ন পড়বেন, মডেল টেস্ট করবেন, সেটাও কিন্তু বই থেকেই করতে হবে। আপনার কাজ হচ্ছে বই দেখে দেখে মিলিয়ে মিলিয়ে পড়া। তো এবং সিরিয়াসলি নেবেন, শুয়ে শুয়ে পাশে বসে গিয়ে দেখলেন একটু উপকার হবে, কিন্তু বই দেখে নিলে, খুলে নিলে, মিলিয়ে নিলে বেশি উপকার হবে। আচ্ছা, ফৌজদারি আদালত 2 প্রকার, দায়রা আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত, যেটা বলা হয়েছে এখানে। ম্যাজিস্ট্রেট 2 শ্রেণীর, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই যে এটা বলা হয়েছে। এবং সকল আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম। এবং সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ওকে, তারপর আমরা আসি, এবং এই যে ধারাগুলো আমরা বললাম, এখান থেকেও কিন্তু ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো এমসিকিউ আছে। তো এখন তো আসলে একবার এত কিছু করা যাচ্ছে না, তো আমরা প্রথমে একবার সমস্ত ধারাগুলো ব্যাখ্যা করে করে পড়ে পড়ে বলি, তারপর যখন আমরা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ধরবো তখন আরেকবার আরও ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ধরবো, তারপর কিছু এমসিকিউ নিয়ে ধরবো। আমরা এমসিকিউ বলবো, আপনারা উত্তরগুলো কমেন্টে বলবেন। আচ্ছা, তারপর আসলে ধারা 7 এবং 8। ধারা 7 এবং 8-এ কি বলা আছে? দায়রা বিভাগ ও জেলাসমূহ। বাংলাদেশে কতিপয় দায়রা বিভাগ থাকবে, বুঝে যান কিন্তু। প্রত্যেকটি দায়রা বিভাগ একটি জেলা অথবা একাধিক জেলা নিয়ে গঠিত হবে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলা দেখা যায় একটা জেলাতে একটা দায়রা বিভাগে হয়, কিন্তু এখানে বলা আছে যে কয়েকটা জেলা নিয়েও একটা দায়রা বিভাগ হতে পারে, যদি ছোটো ছোটো জেলা হয়, এটা আইনে বলাই আছে। সরকার বিভাগ ও
জেলার সীমারেখা অথবা সংখ্যা পরিবর্তন করতে পারবে। ওকে। মহানগর এলাকায় এই বিধির অধীন দায়রা বিভাগ হিসেবে গণ্য হবে। ওকে। ধারা 8, জেলাকে উপজেলা ইত্যাদিতে বিভক্ত করার ক্ষমতা, বুঝলাম। সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো জেলাকে একাধিক উপজেলায় বিভক্ত করতে পারে এবং উপজেলার সীমা নির্ধারণ বা পরিবর্তন বা একাধিক উপজেলাকে একটি উপজেলায় পরিণত করতে পারে, এটা সরকার পারে, এটা বলে দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধিতে। ওকে। অফিস আদালত 9 ধারা থেকে আমরা একটু পড়ব। 9 ধারা ইম্পর্টেন্ট বিষয়টা কি? প্রত্যেকটি দায়রা বিভাগের জন্য একটি দায়রা আদালত থাকবে। দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকবেন, যথা দায়রা জজ, মহানগর এলাকায় মহানগর দায়রা জজ নামে পরিচিত, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ। মহানগর এলাকায় দায়রা আদালতকে মহানগর আদালত বলা হয়। প্রত্যেকটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হচ্ছেন দায়রা জজ, তবে দেওয়ানি আদালতের ক্ষেত্রে তাকে বলা হবে জেলা জজ। ফৌজদারি আদালতের ক্ষেত্রে বলা হবে দায়রা জজ এবং দেওয়ানি আদালতের ক্ষেত্রে বলা হবে জেলা জজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 133-এর শর্ত অনুযায়ী রাষ্ট্রপতি দ্বারা প্রণীত বিধি অনুসারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিযুক্ত ব্যক্তিদের মধ্য থেকে দায়রা আদালতের জজ নিয়োগ দিবেন। অধস্থন আদালতের বিচারক নিয়োগ দেওয়া হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ 115 অনুযায়ী। সরকার এক দায়রা বিভাগের দায়রা জজকে একটি বিভাগের অতিরিক্ত দায়রা জজ হিসেবে নিয়োগ করতে পারেন এবং এরূপ ক্ষেত্রে তিনি সরকারের নির্দেশ অনুসারে 2টি বিভাগের যে কোনো একটির এক বা একাধিক স্থানে মামলা নিষ্পত্তির জন্য বসাতে পারেন। এগুলো আমি খুব দ্রুত পড়ে গেলাম, আমি জানি আপনারা মাথায় কতটুকু নিছেন এটা বলতে পারতেছি না, তবে আমার উচিত ওই একটা কথা বললাম যে এগুলো আপনারা বই দেখে দেখে মিলাই নেবেন এবং এর পরবর্তীতে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা আবার নতুন করে ভিডিও করে বলবো। আচ্ছা, এখানে আবার তারপরে আমরা যদি আসি যে আর একটা ধারা, সেটা হচ্ছে আমরা ধারা 10-এ কি বলা আছে। সরকার প্রত্যেক জেলায় বা মেট্রোপলিটন এলাকায় যে সংখ্যক উপযুক্ত মনে করবেন সেই সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবেন এবং তাদের মধ্য হতে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট নিযুক্ত করবেন। সরকার যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করতে পারেন, এটাও ধারা 10-এ বলা আছে। সরকার বা সরকারের নিয়ন্ত্রণাধীন জেলা ম্যাজিস্ট্রেট সময়ে আদেশ দ্বারা নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় এলাকায় নির্ধারণ করে দিতে পারেন। তারপর সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন নিয়োজিত যে কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারেন এবং যে কোনো সদস্যকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারেন। ধারা 10-এর 5, কোনো জেলায় বা উপজেলায় সহকারী কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার বা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিযুক্ত ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবেন এবং তাদের স্ব স্থানীয় এলাকার মতো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন। বিভিন্ন আইন আদালত অফিস নিয়ে বলা হয়েছে। সরকার মেট্রোপলিটন বা মহানগর এলাকায় পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারেন। তারপর আসে ধারা 11, সংবিধানের 133 অনুচ্ছেদের শর্তাংশের অধীনে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি অনুসারে প্রত্যেক জুডিশিয়াল সার্ভিসে নিযুক্ত ব্যক্তিদের মধ্যে থেকে মহানগরের বাইরে প্রত্যেক জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারেন। তারপর এই কার্যবিধি বা বর্তমানে প্রচলিত বা অন্য কোনো আইনের অধীন সরকারের নির্দেশ মোতাবেক বা কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এককভাবে বা সম্পূর্ণভাবে কোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সকল বা যে কোনো ক্ষমতার অধিকারী হবে। সরকার হাইকোর্ট বিভাগের সঙ্গে পরামর্শ করে একটি নির্দিষ্ট সরকারের জন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তলব করতে পারেন এবং সে সময় উক্ত ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো দায়িত্ব পালন করবেন না। এটা বুঝিয়ে বলার কিছু নাই, এগুলো ডাইরেক্ট আমি রিডিং পড়লাম, এখান থেকে আপনি ভালো মতো শুনলেই তো বোঝাই যায় জিনিসটা কি, এই সহজ জিনিস আর কীভাবে ব্যাখ্যা করব। আর তারপর আমরা যদি আসি এখন আর কিছু ইম্পর্টেন্ট বিষয় এখানকার উপর, যে কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলে সে ব্যক্তিকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে। কোনো ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলে তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট বলে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দেওয়া হলে তাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলে। তারপর ধারা 17, ধারা 17-তে ম্যাজিস্ট্রেট এবং যার অধস্তন হবেন সব কিছু বলে দেওয়া আছে। যেমন এখানে বলা আছে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের অধস্তন হবেন। সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ধারা 15-এর আওতায় গঠিত সকল বেঞ্চ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধস্তন হবেন। সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ধারা 19-এর অধীনে গঠিত বেঞ্চ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনস্থ হবেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা জজের অধীনস্থ হবেন। চিফ মেট্রোপলিটন সহ সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন দায়রা জজের অধীনস্থ হবেন। তো এগুলো আপনারা বই দেখে দেখে সামনে নিয়ে এই ভিডিও নিয়ে ভালো মতো বুঝবেন। এগুলো মোটেই সহজ বিষয় না, এগুলো কঠিন বিষয়, কঠিনই লাগবে, খারাপ লাগবে, কিন্তু এগুলো হজম না করলে পরীক্ষায় পাস করা সম্ভব না। সবাই ভালো থাকবেন। তৃতীয় ভিডিওতে আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব এবং যারা বার কাউন্সিল, বিজিএস এবং পুলিশ পদোন্নতি পরীক্ষার কোচিং করতে চান ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে সাথে কন্ট্যাক্ট করব। আল্লাহ হাফিজ।